সবাইকে আর সাহিত্য টিভিতে স্বাগতম। আজকে পদ্মপাতার ঢেউ উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব পড়ছি। সবার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ, তোমারি বানাবো রাধা বন মালি তুমি, পর জনমে হইও রাধা বনমালি তুমি, পর জনমে হইও রাধা। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহা গলেতে বান্ধিও। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহার গলেতে বান্ধিও। তুমি যাইও যমুনার ঘাটে, তুমি যাইও যমুনার ঘাটে, নামানি নদীর বাধা বনমালি তুমি, পর জনমে হইও রাধা বনমালি তুমি, পর জনমে হইও রাধা। তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি বুঝিবে তখন নারীর বেদন, তুমি বুঝিবে তখন নারীর বেদন, রাধারি প্রাণে কত ব্যথা বনমালি তুমি, পর জনমে হইও রাধা বনমালি তুমি, পর জনমে হইও রাধা। তুমি আমারই মতো মরিও মরিও, শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। তুমি আমারই মতো মরিও মরিও, শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। তুমি পরিও তখন আমারই মতন, তুমি পরিও তখন আমারই মতন, বুকে লয়া দুঃখের চিতা বনমালি তুমি, পর জনমে হইও রাধা বনমালি তুমি, পর জনমে হইও রাধা। তুই লাইলি মজনুর প্রেম বানিয়ে ফেলেছিস।
এই কাহিনী লাইলি মজনু, শিরি ফরহাদ, চণ্ডীদাস, রজকিনীর চেয়ে কম কোথায়? লাইলি, শিরি, রজকিনী তো ঠিকই আছে, মজনু, ফরহাদ, চণ্ডীদাস ঠিক হলেই কাহিনী মিলে যাবে। এখনো দুজনে একসঙ্গে বসিসনি, এখনো তেমন কোনো কথা হয় নাই, এখনই এই অবস্থা। কথা হলে কি যে হবে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি আর তেমন হবে? অনেক কিছুই হবে, এখন কিছুই বলা যাচ্ছে না। বাস্তবে যখন ঘটবে তখন বলা যাবে। লাইলি মজনু, শিরি ফরহাদ, চণ্ডীদাস, রজকিনীকে ছাড়িয়ে যেতে পারে। অপেক্ষা করতে থাকিস। হ্যাঁ, অবশ্যই অপেক্ষা করব। দুই বান্ধবী কথা বলতে বলতে রাত 3:30 বেজে গেল। হঠাৎ নিচের থেকে হইচই শব্দ ভেসে আসে। হলের 301 নম্বর রুম থেকে নীলিমা দৌড়ে এসেছে। ঝুমুর জিজ্ঞাসা করে, কি হয়েছে রে নীলিমা? নীলিমা হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। কি হয়েছে বলিস না রে? নীলিমা শুধু হাঁপাচ্ছে আর থরথর করে কাঁপছে। হাঁপাচ্ছিস কেন রে? আইজা বলে, কি হয়েছে? আপু, নন্দিনী আপু 7তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে। হায় হায়, কি বলিস? কেউ তো ফেলে দেয়নি? না না, একাই ইচ্ছে করে লাফ দিয়ে পড়ে গেছে। নিতান্তই পাগলের কাণ্ড। কিন্তু কেন? কারণ জানি না আপু। নন্দিনী এখন কোথায়? ঢাকা মেডিকেলে। নীলিমার 2 চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। বেঁচে আছে? অবশ্যই না, এত উপর থেকে পড়ে কেউ বাঁচতে পারবে না। কই মাছের প্রাণ হলেও বাঁচতে পারে, কিন্তু কি কারণে এই কাজ করলো নন্দিনী? কি কষ্ট ছিল তার মনে? হঠাৎ এই কাজ কেন করলো সে? নন্দিনীকে শয়তানে এই কাজ করতে প্ররোচিত করেছে। ঝুমুর বলল, খারাপ কাজ তো শয়তানরাই করায় আপু। নন্দিনী আপুর বাবা মা আলাদা হয়ে গেছে। এই বিষয়টি নন্দিনী আপুকে অনেক অ্যাটাক করেছে। বাবা মায়ের আলাদা হয়ে যাওয়া নন্দিনী আপু মেনে নিতে পারছিলেন না। শুনেছি তার আজকের এই অবস্থার জন্য বাবা মার বিচ্ছেদটাও প্রভাব ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। আপু নাকি প্রতিদিন রাতে ছাদে গিয়ে অনেক কান্না করত। হ্যাঁ, এই বয়সে বাবা মায়ের বিচ্ছেদ সন্তানের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলারই কথা। সেন্টিমেন্ট নষ্টও হয়েছে। ঝুমুর বলে, আইজা বলে এটার জন্য হতে পারে। মানুষ কষ্ট সহ্য করতে না পারলে তখন নিজের জীবনের প্রতি কোনো মায়া থাকে না, তার নিজেকে শেষ করে দেয়। কাজেই কষ্ট বহন করার ক্ষমতা অর্জন করতে হয়। ঠিকই বলেছিস, আসলে মানুষকে তো কষ্টের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কষ্ট ছোট হয় আবার বড়ও হয়, সব মিলিয়ে ওর কষ্টটা হয়তো অনেক বড়, তাই সে বহন করতে পারল না, পৃথিবী থেকে চলে গেল। জীবন যুদ্ধে হেরে গেল মেয়েটি। এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই ভালো আপু। যে যায় সে বেঁচে যায়। ফ্যাস ফ্যাসে আওয়াজ বলে নীলিমা। তোর আবার কি হলো? তুই কি চলে যেতে চাস নাকি? না, আমার নন্দিনী আপুর ছোট বোনের জন্য খারাপ লাগছে। ও অনেক কাঁদবে। ফ্যাল ফ্যাল করে তাকায় নীলিমা। ওর ছোট বোন কি করে? সিটি কলেজে পড়ে, এইচএসসি পরীক্ষা দিবে। আপুর কাছে থেকে পড়ে। এখন তো আর হলে থাকতে পারবে না। আপু মরে গেল, সিট চলে যাবে। হ্যাঁ, তা তো যাবেই। আমার অনেক খারাপ লাগছে। তোর মাথা ঠান্ডা রাখতে হবে, এই নিয়ে বেশি ভাবতে যাস নে। আল্লাহ যা ভালো তা করবেন। ওর একটা ভালো গতি তিনি করে দেবেন। ওদের আর্থিক অবস্থা তো অনেক ভালো। ওর মামারা বড় বড় চাকরি করে। সবাই দেখবেন অবশ্যই।
মেয়েরা হলের বিভিন্ন স্থানে গোল হয়ে দাঁড়িয়ে নন্দিনীর কথা আলাপ করছিল। মৃত্যু নিশ্চিত সবাই জেনে গেল। এক এক করে একটু পর নন্দিনীর মৃত্যুর কারণ সবাই জেনে গেল। প্রক্টর স্যার বিষয়টি দেখছেন। হলের প্রভোস্ট দারোয়ানকে পাঠিয়েছে। দারোয়ান সকল মেয়েকে যার যার রুমে যেতে বললেন। সবাই আস্তে আস্তে চলে গেল। ঝুমুর এবং আইজা বিছানায় শুয়ে পড়ল। সারা রাত ঘুমাতে পারল না, দুজনেই জেগে রয়েছে। আইজা বলে, তুই একটু ঘুমানোর চেষ্টা করতে পারিস না? তুইও তো জেগে আছিস। ঘুম আসে না রে। জীবন বড় কঠিন রে, জীবন বড়ই জটিল। শুধু টাকা থাকলেই মনে শান্তি পাওয়া যায় না রে। আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তবু কেন মনে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না বলতে পারিস? নন্দিনীরও তো টাকার কোনো সমস্যা ছিল না। ওর বাবা মা সেপারেশনে গেছে, তাতে ওদের কিন্তু কোনো আর্থিক সমস্যা হয়নি। আমরা 3,000 টাকায় মাস মোটামুটি সুন্দরভাবে চলতে পারি। নন্দিনীর বাবা প্রতি মাসে নন্দিনী ও ওর বোনের জন্য সুইডেন থেকে 30,000 টাকা পাঠায়। মেয়েটা মরল কেন রে? ওর রুমমেট আমাকে বলল 4টি ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল। হ্যাঁ, খুলে বলতো, 4টি ছেলেকে সে সমানভাবে ভালোবাসতো? এটা কি করে সম্ভব হলো? হলো তো। একটি ছেলে পিজির মেডিকেল অফিসার, সে ওকে বলেছে 3 দিনের ভিতরে বিয়ে না করলে ওই ছেলে বিয়ে করে ফেলবে। সারাক্ষণ এই নিয়ে তার ভাবনা ছিল। ওই ছেলেকে বাদ দিতে পারছে না, আবার বিয়েও করতে পারছে না। 2 দিন ধরে শুধুই ভাবছে, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ও নাকি কাউকেই বাদ দিতে পারছে না। 4 জনকেই একরকম ভালো লাগে, 4 জনকেই একরকম ভালোবাসে সে। রাতভর হেজিটেশন করেছে, আবার বাবা মার বিচ্ছেদ নিয়েও খুব যন্ত্রণায় ছিল সে। মনিকে বলেছে এবং কেঁদেছে, মরে যেতে চেয়েছে। কতদিন আগে ওর বাবা মার বিচ্ছেদ হয়েছে? 4 মাস হলো। ও আচ্ছা। সারাক্ষণ এই নিয়ে ভেবেছে। আবার প্রেম ঘটিত যন্ত্রণাও আছে। ওর নাকি এখন দুনিয়া একদম ভালো লাগতো না। রাত 3টায় হলের ছাদে গিয়েছে সিদ্ধান্ত নেবে। হয় ডাক্তারকে হ্যাঁ বলবে অথবা না বলবে। ওর রুমমেট জেগেই ছিল, হঠাৎ এই ঘটনা ঘটিয়ে ফেলল। বলতো মেয়েটি করলো কি? এ কি কাণ্ড করলো সে? বিশ্ববিদ্যালয়ে পড়া একটি মেয়ে এ ধরনের কাজ করতে পারে? তুই আবার এমন করিস না। আমি বলি কি, তুই তোর বাবার পছন্দ করা বরকে বিয়ে করে ফেলতে পারিস। আমার ভালোবাসা করতে ইচ্ছে করে না। এখন যেভাবে আছি সেভাবেই ভালো আছি। আমি কারোর সঙ্গে জড়াতে চাই না। আগামী মাসে শহীদ মিনারে কবিতা পাঠের আসর হবে, সেখানে আমি কবিতা পড়ব। থাকিস কিন্তু, আবার বাড়ি যাস নে। বাড়ি যাব না, অবশ্যই থাকবো। দিনটি শুক্রবার। বিকেলে বান্ধবীরা সবাই শহীদ মিনারে কবিতা পাঠের আসরে যাবে। সকালে নিউ মার্কেট থেকে 8 জন বান্ধবী মিলে 3 কেজি খাসির মাংস এনেছে। তারা সবাই একসঙ্গে বসে খাবে। আইজাদের রুমে রান্না হচ্ছে। সবাই আনন্দে হই হুল্লোড় করে রান্নার কাজ শেষ করছে। খাসির মাংস আর চিকন চালের সাদা ভাত হবে। নানান রকম কথাবার্তায় হাসাহাসিও ভালোই হচ্ছে। ঝুমুর সবাইকে বলে, এখানে কে কে প্রেম করিস? কেউ মিথ্যা কথা বলতে পারবি না, মাথায় হাত দিয়ে বলবি। এই মেয়ে, তুই মাথায় হাত দে। দিলাম। তুই প্রেম করিস? না রে। তুই মাথায় হাত দে। দিলাম। তুই প্রেম করিস? না। তুই মাথায় হাত দে। দিলাম। তুই প্রেম করিস? অর্ধেক প্রেম করি। অর্ধেক প্রেম কেমন রে? আমার প্রেমিক দেশের বাইরে থাকে, মাসে একবার কথা হয়। মাসে একবার কথা হলে কি ওটাকে ফুল প্রেম বলা যায় না? আমার তো তাই মনে হয়।
অর্ধেক প্রেম করা ছেড়ে দিতে বলি তোকে, ফুল প্রেম ধরে হাপুস হুপুস করে প্রেম গিলতে থাক। আমি নিজের থেকেই ছেড়ে দেব ভাবছি, নতুন একটা খুঁজছি, পাচ্ছি না, পেলেই ওটা ছেড়ে দেব। ভালো একটা ছেলে পাচ্ছি না। গত সপ্তাহে একটি ছেলে পেয়েছি, ওটা জগন্নাথে পড়ে। আমাকে অফার দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বসলাম, কিছুক্ষণ কথা বলছি। ছেলে প্যান প্যান করে কথা বলে, মুখে বিশ্রী ভ্যাপসা গন্ধ, কাছেই বসতে পারি না। তারপর বল, থেমে গেলি কেন? আরে এক পর্যায়ে হলে একটি জরুরি কাজ আছে বলে চলে এলাম। তারপর অনেকবার হলেও স্লিপ পাঠিয়েছে, আর কোনো রিসেপশন করিনি। ওটার বাড়ি কোথায়? ওটার বাড়ি নরসিংদীর শিবপুর। নরসিংদীর পোলারা তো ভালো, মানুষ ভালোই মনে হয়েছে। ছেলেটি তোকে জিজ্ঞেস করেনি তোর কারোর সঙ্গে রিলেশন আছে কিনা? করেছে। তুই কি বলেছিস? কিছুই বলি নেই। ও বুঝে নিয়েছে আমি রাজি। আমি তো রাজি ছিলাম। ছেলেটি হ্যান্ডসাম, অনেক লম্বা, গায়ের রং কিউট। তাহলে ছেড়ে দিলি কেন? মুখে গন্ধ, বললাম না, মেডিসিন দিলে মুখের গন্ধ চলে যায়, ওটাই আবার শক্ত করে ধর। তুই কি আমার গুরু নাকি? ধরে নে আমি তোর গুরু। আরে ভাই, ওর মুখে যে খারাপ গন্ধ, তুই 1 মিনিট ওর সামনে দাঁড়াতে পারবি না। বেশ দূর থেকে কথা বলেছি, দূরে বসে টিকতে পারি না। ছেলেটি কাছে যেয়ে বসতে বলেছে। আমি তো কাছাকাছি যাইনি, মনে মনে বলি এসে বিপদে পড়েছি, চলে যেতে পারলে বাঁচি। সবাই হেসে দেয়। আইজা বলে, ছেলেটি কি স্মোকার? তা মনে হয়নি। স্মোকিং করলে ঠোঁট কালো থাকে। তার ঠোঁট তো কালো দেখলাম না। হ্যাঁ, স্মোকারদের ঠোঁট কালো থাকে। সে যাই হোক, ওটার কথা আর মনে করিস না। ভীষণ খারাপ গন্ধ, মুখে ভীষণ খারাপ গন্ধ মুখে। মনে করলে ওই গন্ধ আমাকে তাড়িয়ে ফিরে। আবার সবাই হেসে দেয়। তুই যে বিদেশে থাকা ছেলের সঙ্গে অর্ধেক প্রেম করিস? হ্যাঁ করি। তাকে তুই আগে দেখেছিস? হ্যাঁ দেখেছি। তার কাছাকাছি বসে কথা বলেছিস? তা বলা হয়নি। ওর মুখেও তো গন্ধ থাকতে পারে। তা তো পারে। এটা পেয়েছিলি কিভাবে? এটা আমার বিয়াই হয়। আমাকে সেম পছন্দ করে। আমার ভাবির চাচাতো ভাই। দেশে থাকতে কিছু বলেনি? দেশে থাকতে কিছু বলেনি। বিদেশ গিয়ে ভাবির মাধ্যমে আমাকে জানিয়েছে, তারপর আমাকে চিঠি লিখেছে। মুখোমুখি বসে একটু কথা বলতে পেরেছিস? না, তা পারিনি। ঠিক আছে, তোর যা মন চায় এখন তাই করতে পারিস। পরের জন বল, তোর কি অবস্থা? নেই। কেন নেই? পাথরে এক হাসি দিয়ে বলল, মনে ঢেউ ওঠেনি, সুগন্ধ ধূপ জ্বালাতে পারিনি, কাউকে ভালোবাসতে পারিনি। একটি ছেলের সঙ্গে ভালোবাসা আমার কাছে অর্থহীন মনে হয়। নিরর্থক অন্তরটাকে জ্বালাও পোড়াও করতে ভালো লাগে না। তোর ভিতরে কোনো ভালোবাসা নাই এই তো নাকি? না, ভালোবাসা আছে। আমার আইজাকে খুব ভালো লাগে। তোর প্রেমের বাগানে শুধু নারীদেরই রেখে দিতে চাস? তুই বড় বেশি ছলাকলা জানিস রে। ধলেশ্বরী নদীর পাড়ে আমাদের বাড়ি। বাড়ির কাছাকাছি 3টি বিলও আছে। নদীর স্রোত যেমন দেখি, তেমনি দেখি নদীর স্রোতহীন বিলের পানি। বিলের পানিতে পানকৌড়ি, মাছরাঙা, বক, শাপলা বেশি থাকে। কেন কারণ বলতে পারবি? নদীর পানি চঞ্চল থাকে, বিলের পানি সবসময় শান্ত থাকে। এজন্য বিলের পানি এসব প্রাণী বেশি পছন্দ। তাহলে তুই কি বলতে চাস নদীর পানির চেয়ে বিলের পানি ভালো? না, তা বলতে চাই না।
তাহলে তুই কি বলতে চাস? নদী গতিশীল, মানুষও গতিশীল। গতিশীল মানুষের জীবন, গতিশীলতা আমার বড় ভালো লাগে রে। এই জন্যই আমি নদী পছন্দ করি। কিন্তু এদেশে নদী তো শেষ হয়ে যাচ্ছে। আমরা মানুষরাই এর জন্য দায়ী। আমরা নদীর মর্যাদা রক্ষা করে চলি না। আমাদের অবশ্যই নদী রক্ষা করা উচিত। নদী রক্ষা কমিটি হয়েছে। মানুষ বেড়ে যাওয়ার মানুষের ব্যবহার্য সব কিছুর অভাব দেখা দিয়েছে। শত চেষ্টা করেও সরকার এর সমাধান করতে পারছে না। যে কোনো মূল্যে নদীর স্রোতকে বলবৎ রাখতে হবে। নদীর স্রোত হলো নদীর যৌবন, নদীর প্রেম, নদীর ভালোবাসা। মানুষও নদীর মতো প্রতিটি মানুষের জীবনেও যৌবন থাকে, সেখানে প্রেম প্রয়োজন ভালোবাসার। তোর এই কথাটি সমর্থন করলাম। তাহলে তোর মনে প্রেম নেই কেন? প্রেম আছে রে। মানুষের নানাবিধ অপকর্মে নদী যেমন জীবন হারাচ্ছে তার গতিশীলতা, তেমনি মানুষ তার নিজের অপকর্মে নিজেই নষ্ট হয়ে যাচ্ছে। বলতো, প্রেম ভালোবাসা কি আসলে আছে? যে ছেলের সঙ্গে সম্পর্ক করতে যাই, 2 দিন কথা বলেই কাছে বসতে চায়, হাত ধরতে চায়, এক রিসায় ঘুরতে চায়, আরও যে কত কি চায়। আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পোলারাই এটা বেশি চায়। এগুলো বলে শেষ করা যাবে না। এখনকার ছেলেরাই এমনই। সবাই না, 2-1টা ভালোও আছে। তুই পেয়েছিস রে আয়জা? পেতেও পারি। কিভাবে বলিস? এখনকার মেয়েরাও কি ভালো? একেবারে তুলসী পাতায় ধোয়া? বলতে পারবি? কিভাবে বলবে? নন্দিনী যেদিন 7তলার ছাদ থেকে লাফ দিয়ে মরল, পরদিন খবরের কাগজে লেখা খেয়াল করেছিস? কে? অনেকেই করেছি। প্রেমজনিত আত্মহত্যা নিউজটি পড়েছিস? আমি পড়েছি। তাহলে তুই বুঝেছিস এখন আমরা কি মেয়েদের ভালো বলতে পারি? কথা ঠিক আছে। কলেজ জীবনেও তো অনেকেই শয়তানি করিসনি? কে মাথায় হাত দিয়ে বলতে পারবি? আমি পারবো। আমিও পারবো। আয়জা, মাথায় হাত দিয়ে বলতে পারবি তোর নিজের সম্পর্কে? অবশ্যই পারবো। থাক, বলতে হবে না। সবারই নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা মনে রাখিস। হ্যাঁ রে, সবাই ভালো হওয়ার চেষ্টা করে দেখ তো ভালো হতে পারিস কি না। জানি পারবি না। কথাটি বলে ঝুমুর হেসে দেয়। ঝুমুর, হাসলি কেন? না হেসে পারি না রে বান্ধবী। আজকে সকালের ঘটনা জানিস কি হয়েছে? হলের ছোট দারোয়ান কি করেছে জানিস তোরা? কি করেছে বলতো? কয়েক মাস আগে প্রভোস্ট স্যার ছেলেটিকে তার নিজের গ্রাম থেকে এনে চাকরি দিয়েছে। প্রভোস্ট স্যারের বাড়ি কোথায় রে? স্যারের বাড়ি চাঁদপুর মতলব। ছেলেটিকে এনেছে 1 বছরও হয়নি। ডেইলি ভিত্তিতে কাজ করে, অল্প বেতন পায়। রুমে 5 জন থাকে, 2 জন ছুটিতে আছে, 2 জনের নাইট ডিউটি পড়েছে। ছেলেটি রাতে একা রুমে থাকে। ওই ছেলের রাতে ডিউটি ছিল না। এই ছেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাতে রুমে একটি মেয়ে এনেছে। ধরাও পড়েছে। প্রবীণ গেটম্যান দাদু অনেক সৎ মানুষ। দাদু ও তার এক কলিগ এটা ধরেছে। মেয়েটিকে আমি চিনি। মেয়েটি উদ্যানে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। ধরা পড়েই ছেলেটি গাঁটটি বুচকা নিয়ে পালিয়ে গেল। এই হলো সমাজের চিত্র। বুঝতে পারলি সবাই? কিভাবে সমাজ এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে? সবাইকে সচেতন হতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই সচেতন হতে হবে। সে যাক, সবাই শোন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের ভালো কিছু করা উচিত রে। আমরা কি তাদের একটু টাকা দিয়ে সাহায্য করতে পারি? শুধু টাকাই কি মানুষের জন্য সব কিছু? তাহলে কি করতে বলিস? আয়জা বলে, আমি সেদিন পলাশী বাজারে যাচ্ছি। দেখলাম একটি ছেলে ও একটি মেয়ে ফুটপাতের বাচ্চাদের পড়াচ্ছে।
ফুটপাতের উপর মাদুর বিছিয়ে পড়াচ্ছে। শুনলাম তারা বুয়েটে পড়ে। কতজন বাচ্চা হবে সেখানে? ন্যূনতম 20 জন। দারুণ তো। হ্যাঁ, অবশ্যই এটি পৃথিবীর জন্য উত্তম কাজ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রথমত যেভাবেই হোক তাদের শিক্ষিত করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি তো তোকে সাপোর্ট করলাম আইজা। একজন বলে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই। আইজা বলে, পরে আমি ওই মেয়ে ও ছেলের সঙ্গে পরিচিত হলাম। তারা দুজন বুয়েটের আর্কিটেকচারে 2য় বর্ষে পড়ছে। আমি দারুণ উৎসাহ বোধ করেছি তাদের কাজটি দেখে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মিলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের সংঘবদ্ধ হতে হবে, আমাদের একটি কমিটি করতে হবে। কমিটি বাদ দে, চল আমরা ঢাকা ভার্সিটির একটি ছেলে একটি মেয়ে এরকম দুজন নেমে পড়ি। সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, হাইকোর্ট, শহীদ মিনার ও রমনার সব টোকাই ছেলে মেয়েদের শিক্ষাদান করতে শুরু করি। সবাই একটি করে ঢাকা ভার্সিটির ছেলে পাবি কোথায়? আমাদের ঢাকা ভার্সিটির ছেলেরা অবসর সময়ে সবাই টিউশনি করে। ওরা টিউশনি করা বাদ দিয়ে অন্য কাজ করবে না, এটি আবার পয়সা ছাড়া। সবাই খিলখিল করে হেসে দেয়। আইজা ধমক দিয়ে হাসি বন্ধ করে। সে বলে, আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষাদানের মাধ্যমে সহযোগিতা করার জন্য একটি সংগঠন করতে হবে। তারপর একটি ব্যানার সামনে রেখে তাদের জন্য কাজ শুরু করতে হবে। চমৎকার আইজা, তোকে ধন্যবাদ। তোর গঠনমূলক কথাবার্তা আমার দারুণ পছন্দ হয়েছে। অবশ্যই আমরা সমাজের জন্য, এই পৃথিবীর জন্য কিছু একটা করতে সক্ষম হব ইনশাল্লাহ। ঝুমুর বলে, সবাই একসঙ্গে বলে ইনশাল্লাহ।